আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টানা তাপদাহ শেষে রাজধানী সহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 11 জনের মৃত্যু। প্রচণ্ড গরমে এবার লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা। জুন থেকে বিদেশি জনবল না নেয়ার ঘোষণা মালয়েশিয়ার। বাংলাদেশিদের জন্য শীঘ্রই শ্রমবাজার উন্মুক্ত হবে, আশা রপ্তানিকারকদের। প্রসূতি মা ও শিশুর সেবায় এবার রাজধানীর মুগদা হাসপাতালে চালু হচ্ছে অবস আইসিইউ সেবা। মৃত্যুহার কমবে দাবি কর্তৃপক্ষের। এবং নানা অব্যবস্থাপনার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রতি অনাগ্রহ পর্যটকদের, বাড়ছে হয়রানি। নির্মিত পর্যটন পার্কটি দ্রুত চালুর দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র তাপদাহের পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। গতরাতে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে বৃষ্টি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চট্টগ্রাম অঞ্চলে। এ সময় সারা দেশে বজ্রপাতে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। এক পশলা বৃষ্টি, রাজধানীবাসীর স্বস্তি, প্রাণ ও প্রকৃতিতে নেমে এসেছে প্রশান্তি। রাজধানীর মিরপুর থেকে আগারগাঁও, গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। কোথাও ক্ষণিকের, কোথাও দীর্ঘ সময়ের এই বৃষ্টিতে উচ্ছ্বাসের কমতি নেই রাজধানীবাসীর। তবে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন জীবিকার তাগিদে বের হওয়া, খেটে খাওয়া মানুষ। আজকে বৃষ্টিতে মজা পেয়েছে, অনেক ঠান্ডা আছে, বাতাসে ভালো আছে। বৃষ্টি ভিজে ফার্স্ট মজা পেয়েছি প্রচুর। আনন্দে বৃষ্টি ভাই, খুব খুশি লাগতেছে, শান্তি একদম। গরম থেকে অনেকেই মনে করেন যে এখন রেহাই পাইলো আর কি। তাপদাহের পরে সকল খেটে খাওয়া মানুষদের এত কষ্টের পরে আছে এই বৃষ্টি বর্ষণ। আলহামদুলিল্লাহ, ঢাকাবাসী আজ অনেক সন্তুষ্ট। অনেকদিন পর বৃষ্টিটা হয়েছে, গরমে তো সহ্য করা যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে 41 থেকে 43 ডিগ্রি তাপমাত্রার পর রাজধানীতে এই বৃষ্টির ফলে শান্তি পেয়েছেন অনেকেই। তাই তো ঘর থেকে বাইরে বের হয়েছেন, বৃষ্টিতে ভিজতে কার্পণ্য করেনি অনেকেই। তবে ক্ষণিকের এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে কিছুটা পানিও জমে গেছে। তবে স্বস্তি ছিল নগরবাসীর মধ্যে। আমাদের খুবই কষ্ট হইতো, প্রচন্ড রোদ এবং গরম লাগতো, ক্লান্ত হইতো শরীর, পানির পিপাসা পাইতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা লাগতেছে, খুব আরাম লাগতেছে আমাদেরকে। আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয়েছে, তো মনে করেন অনেক মানুষের অনেক উপকার হয়েছে। মাশাআল্লাহ, আজকে তো খুব শান্তি লাগতেছে। আল্লাহর রহমত, আল্লাহর দানীয় জিনিস। জীবিকার তাগিদে যারা রাতে কর্মব্যস্ত থাকেন তাদের মধ্যে এই বৃষ্টি কর্মচাঞ্চল্য এনে দিয়েছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। তীব্র তাপদাহে মাগুরায় ঝরে যাচ্ছে লিচুর গুটি। বৃষ্টির অভাবে শুকিয়ে গায়ে দাগ পড়ছে। এমন অবস্থায় লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। লোকসানের শঙ্কায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তবে ক্ষতি কমাতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশাখ মাসেও আকাশে নেই মেঘের দেখা, নেই বৃষ্টি। তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘ অনাবৃষ্টিতে প্রকৃতিও যেন বিরূপ। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ মাগুরার লিচু চাষিদের কপালে। গরমের কারণে ঝরে যাচ্ছে বাগানের লিচুর গুটি। এখানে অন্তত 30টি গ্রামের 2000 চাষি লিচু উৎপাদনের সাথে জড়িত। গাছের ফল বাঁচাতে প্রায় 3 গুণ বেশি টাকা খরচ করে সেচ দিয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না। খারাপ তাপমাত্রার মধ্যে আপনারা চায়নে পানি কম উঠতেছে, 100 টাকা ঘন্টা নিচ্ছে আমাদের কাছ থেকে, বুঝছেন? কিন্তু আমাদের এতে 100 টাকা ঘন্টা দিয়ে আমাদের লিচুর আপনার কথা আসছে না। এই বছরে যে কি নাম হবে এইটাই বলতে পারতেছি না। আবহাওয়ার কারণে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, এমনি ঝরে যাচ্ছে, পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার মৌসুম শুরুর আগে শিলাবৃষ্টির কারণে মুকুল ঝরে যাওয়ায় গাছে ফল এসেছে কম। তার উপর যে গুটি এসেছে তা রক্ষা করা যাচ্ছে না। তাপের কারণে দাগ হয়ে যাচ্ছে অধিকাংশ গুটিতে। ফলে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। বছরে আমাদের একটা ফসল, কৃষি বিভাগের লোকজন কোন আসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেনি এবং কোনো সহযোগিতা করতেছেন। আমাদের যে সুপারভাইজার আছে এনারা কোনো দেখিনি, বুঝছেন?
যদি তার পরামর্শ পেতাম তাহলে আমাদের মনে আরো একটু উন্নতি হতো। তবে কৃষি বিভাগ বলছে গুটি রক্ষায় কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। যখন সূর্যের তাপ কমে যাবে এই সময় তারা সেচ দেয়, এতে করে লিচুর ড্রপিংটা কম হবে বা ঝরে পড়া কম হবে। একই সাথে তারা যদি 10 লিটার পানিতে 10 গ্রাম লিব্রেল বোরন যদি মিশিয়ে স্প্রে করে তাহলে ঝরার সম্ভাবনা কমে যাবে। এবছর মাগুরায় 765 হেক্টর জমিতে 6050 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 121 কোটি টাকা। বৈরী আবহাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আগামী মাস থেকে বিদেশে জনবল না নেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সরকার। আপাতত স্থগিত হলেও শীঘ্রই বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে দেশের রিজার্ভে প্রভাব পড়ার শঙ্কা জানিয়ে স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর প্রায় 4.5 লাখ কর্মী গেছেন দেশটিতে। যাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও 20,000। পূর্বের চাহিদাপত্র অনুযায়ী প্রবাসী কর্মীদের 31 মের মধ্যে মালয়েশিয়া পৌঁছাতে হবে। দেশটির ইমিগ্রেশন বিভাগের হিসেবে মালয়েশিয়ায় মোট প্রবাসী কর্মীর সিংহভাগই বাংলাদেশি। সেখানে কিছু কিছু কর্মীর কাজ না পাওয়া প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে খুব কমই কর্মহীন বলছেন খাত সংশ্লিষ্টরা। যারা ট্যুরিস্ট ভিসাতে গেছে, স্টুডেন্ট ভিসাতে গেছে, ট্রেনিং ভিসাতে গেছে বা ক্যাটাগরি 1, 2, 3 বিভিন্ন ক্যাটাগরিতে গেছে, তারা যায় ওখানে প্রবলেম পড়েছে। সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে যে সমস্ত ওয়ার্কার গিয়েছে তাদের ভিতরে কোনো প্রবলেম নাই। 31 তারিখের পরে যেহেতু কোনো দেশ থেকে লোক আসবে না, সুতরাং তাদের জবের কোনো প্রবলেম হওয়ার কথা না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ, নেপাল ও ভারত সহ যে 14টি দেশ থেকে কর্মী নেওয়া হয়েছে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে দেশটি। কিছু কিছু কর্মী যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কিন্তু মনে করে তারা এগ্রিকালচারে গিয়েছে, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়, তারা কনস্ট্রাকশনে গিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এই ধরনের মানসিকতা যদি কোনো কর্মীর থেকে থাকে, তারা এটা করলে কিন্তু দেখা যাবে তারা নিজেরাও কিন্তু সেখানে কাজ খুঁজে পাবে না। সাময়িক এই স্থগিতাদেশ আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের। তবে আবারও বেশি কর্মী পাঠাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। স্থগিতাদেশ শুরু হওয়ার সাথে সাথে আমরা যাতে আবারও নতুনভাবে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি এবং আমরা যাতে আমাদের যারা এখানকার প্রশাসনিক কাঠামোর সাথে জড়িত সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফরেন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দ্রুততার সাথেই মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে তারা ডিপ্লোমেটিং আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শ্রমবাজার যাতে আমরা আবারও নতুন করে বেশি কর্মী প্রেরণ করতে পারি সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এইবার তো হয়ে গেছে 14 দেশের জন্য স্থগিত, আর আগে ছিল বাংলাদেশের জন্য এবং সেটাকে ফ্রিজ করেছিল তারা। সেই জন্য আমি মনে করি যে এটা খুব শীঘ্রই শ্রমবাজার চালু হবে। তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্ল্যান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে, যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বুমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে। স্থগিতাদেশ তুলতে এবং কর্মী প্রেরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি শীর্ষক রেজলিউশনটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। 112টি দেশ এই রেজলিউশনটিতে কো স্পন্সর করেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজলিউশনটি উত্থাপন করেন। স্থানীয় মিশন বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে 1999 সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ে কর্মসূচি গৃহীত হয়। প্রসূতি মা ও শিশু সেবায় এবার রাজধানী মুগদা হাসপাতালে চালু হচ্ছে অবস আইসিইউ সেবা। জটিল অবস্থায় নবজাতক শিশু ও মায়ের জন্য থাকবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, থাকবে আধুনিক সব মেশিনারিজ এবং অভিজ্ঞ চিকিৎসকদের সেবা। হাসপাতালটির পরিচালক জানান, আধুনিক এই সেবায় কমবে প্রসূতি মা ও শিশুর মৃত্যুর হার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর মুগদা হাসপাতাল 2013 সালে চালু হওয়া 500 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ ও করোনা মহামারীতে জনগণকে চিকিৎসা দিতে বিশেষ ভূমিকা রাখে এই হাসপাতালটি।
জনগণকে সেবা দিতে এবার এই হাসপাতালে চালু হতে যাচ্ছে অপস আইসিইউ, যেখানে একই জায়গায় সকল সুবিধা পাবেন প্রসূতি মা ও শিশু। একটি প্রসূতি মায়ের যত ধরনের ঝুঁকি থাকতে পারে, সেটা গর্ভ রিলেটেড, প্রেশার রিলেটেড, অন্য যে কোনো সব সুযোগগুলো এখানে সে অ্যাভেল করতে পারবে। যেমন অপারেশন থিয়েটার যদি হয়, আমি আপনাকে নিয়ে যাবো, এই যে ওয়ালটা দেখছেন এর পাশে অপারেশন থিয়েটার, মানে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে আসতে সময় লাগবে 30 থেকে 35 সেকেন্ড। কোনো ক্রাইসিস তৈরি হবে, সঙ্গে সঙ্গে রোগীটা এখানে ঢুকে যাবে। এখানে আমার আইসিইউর যে স্পেশালিস্ট তিনি আছেন, গাইনোকোলজিস্ট আছেন, এরপরে যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তারাও চলে আসবেন, কারণ এটা গাইনি ওয়ার্ডের ভিতরেই থাকতে হবে অপস আইসিইউর সঙ্গে। অপস আইসিইউ, অপস ওটি একসঙ্গে আছে। চলতি মাস থেকে জনসাধারণ বিশেষ এ সেবা পাবেন বলে জানান হাসপাতালটির পরিচালক। সারা বাংলাদেশে মাত্র 5টি হাসপাতালে এটা চালু হবে। ঢাকা মেডিকেল কলেজে চালু হয়েছে, মিডফোর্ডে চালু হয়েছে, মুগদা হচ্ছে তৃতীয় হসপিটাল যেখানে এই সেবাটি আমরা অতি দ্রুতই চালু করে দিচ্ছি। আমরা আশা করি মে মাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ তাদেরকে হাসি মুখে এখানে বরণ করতে পারবো। শুধু তাই না, হাসপাতালে সেবা নিতে আসা যে কোনো জটিল রোগীর জন্য রয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্রাইসিস ওসেক, আছে আলাদা ল্যাব টেস্ট ইউনিট, যেখানে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়া হয় যে কোনো জটিল রোগীকে। যে কোনো জরুরি রোগী জরুরি বিভাগে ঢোকার পরে ইএমও সাহেবের কাজ হচ্ছে কনসালটেন্ট মহোদয়কে অবহিত করা। উনি দেখে ডিসিশন দিবেন যে এটা আইসিইউতে যাবেন, এইচডিইউতে, তারপরে ওনারা ট্রিটমেন্ট শুরু করবেন। এখানে আমার ল্যাব আছে, পরীক্ষা হবে, ওনারা সিদ্ধান্ত নেবেন যে রোগীটা আসলে এখানেই থাকবে না উপর উঠবে। কারণ এটা ট্রানজিট জোন, এখানে রোগী আসে সাময়িক, তাকে সর্বোচ্চ কেয়ার দিয়ে তাকে নিশ্চিত করা যে না আমরা আপনার জন্য কিছু করতে পারলাম, এরপরে ডিসিশনটা পরবর্তীতে সরে যাবে। প্রসূতি মা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সরকারের এসডিজি বা দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান হাসপাতালটির পরিচালক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অপরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রতি অনাগ্রহ দেখা দিচ্ছে পর্যটকদের। সৈকতে পোশাক পরিবর্তনের ব্যবস্থা না থাকায় সাগরে নামতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি সহ হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। পর্যটন নগরী কুয়াকাটার এমন সমস্যা সমাধানে পর্যটক সহ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি থাকলেও আজও তার সুরাহা হয়নি। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্টার জানাচ্ছেন শরীফুল ইসলাম। একই বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত সহ সমুদ্রের বিশাল জলরাশি ও প্রকৃতির অপার নীলিমা উপভোগের জন্য সাগরকন্যা কুয়াকাটার প্রতি পর্যটকদের বাড়তি আকর্ষণ। কিন্তু নানা অব্যবস্থাপনা এবং অপরিচ্ছন্ন সৈকতের পাশাপাশি সাগরে নামা পর্যটকদের মূল্যবান মালামাল সংরক্ষণ সহ গোসল শেষে পোশাক পরিবর্তনের নেই কোনো ব্যবস্থা। ফলে নারী পর্যটকদের ভেজা পোশাকে ফিরতে হয় হোটেলে। অনেক পর্যটকের হারিয়ে যায় মূল্যবান মালামাল। তো আমি মোবাইল রাখা যে কোথাও নামবো এরকম কোনো লকার এখানে নাই, এই জন্য নামতে পারছি না। আমাদের যে কাপড় চোপড় রাখার জন্য যে একটা স্টোর, ওরকম কোনো স্টোর নেই। এখানে আর টুরিস্টের আরো বেশি আগমন হচ্ছে, তো আরেকটু ডেভেলপ করা উচিত। নারী পুরুষের জন্য আলাদা গোসলখানা, টয়লেট, বিশ্রামাগার এবং পাদুকা, মুঠোফোন সহ প্রয়োজনীয় মালামাল রাখার জন্য 200 লকার সহ সৈকতে একটি পর্যটন পার্ক নির্মাণ করে ট্যুরিজম বোর্ড। কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটি 2020 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত তা পর্যটকদের ব্যবহারের জন্য চালু করা যায়নি। পর্যটকরা যে ব্যবহার করে যেন পর্যটকদের ইন্সপায়ার করছি এবং সেটা মেরামতের উদ্যোগ নিচ্ছি এবং সাইনবোর্ড দিয়ে দিব যেন পর্যটকরা সেটা দেখতে পায়। আর যে জায়গায় পর্যটকদের আনাগোনা বেশি, যে জায়গাগুলো পর্যটক মুখর থাকে, সেখানে নতুন করে চেঞ্জিং রুম এবং সেফটি লক করে দেওয়া হবে। পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় পর্যটকদের আগমন বেড়েছে বহুগুণে। পর্যটনের এই খাত থেকে রাজস্ব বেড়েছে সরকারের। তাই অপার সম্ভাবনাময় কুয়াকাটায় আসা পর্যটকদের সুবিধার্থে দ্রুত গোসলখানা এবং লকার সুবিধা নিশ্চিত করার দাবি পর্যটন ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁর একটি গ্রামে ভালোবাসার বিরল নিদর্শন রেখে গেছেন পাল বংশের এক রাজা। রানীর সুস্থতার জন্য 365টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন তিনি। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রাজ্য আর রাজপ্রাসাদ। কিন্তু মানুষের মুখে মুখে আজও রয়ে গেছে সেই লোকগাথা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে জানাচ্ছেন শরীফুল ইসলাম। নওগাঁর ইসবপুর ইউনিয়নের এই গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে 365টি পুকুর। স্থানীয়রা জায়গাটিকে 2 সতী না বলেও চেনেন। 365 পুকুর ঘিরে প্রচলন রয়েছে নানা গল্পের।
অষ্টম শতাব্দীর পাল বংশের কোনো এক রাজা তার স্ত্রীর সুস্থতার জন্য পুকুরগুলো খনন করেন। বছরে ৩৬৫ দিন ৩৬৫ পুকুরে গোসল করলেই সুস্থ হবেন রানী। তাই রাজা তার প্রিয়তমার সুস্থতার জন্য খনন করেন ৩৬৫টি পুকুর। বৈদ্য প্রতিদিন একটি করে পুকুরে গোসল করার জন্য রাজাকে পরামর্শ দেন রানী যেন একটি করে পুকুরে প্রতিদিন গোসল করেন। আর সেই সূত্র ধরে তৎকালীন রাজা এই ৩৬৫ পুকুর খনন করে বলেই আমরা জেনেছি। বর্তমানে রাজার রাজপ্রাসাদ না থাকলেও এসব পুকুর কালের সাক্ষী হয়ে আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ক্ষোভ জানান তারা। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, প্রায় ১.৫ কিলো মতন রাস্তা কাঁচা। শীত বর্ষা উভয় সময় লোকজন আসে। ৭২ সাল থেকে এ যাবৎ পর্যন্ত দেখতেছি এই অবস্থায় আছে। পুকুরগুলোর চারপাশে সরকারের পক্ষ থেকে করা হয়েছে বনায়ন। এতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। এই রাস্তাঘাটগুলি উন্নয়নমূলক কাজ করা হলে ভবিষ্যতে দর্শনার্থী বৃদ্ধি পাবে। রাস্তা সংস্কার করে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় এবং সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সৎ, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব নির্বাচিত করে কর্মসংস্থান সৃষ্টির মধ্যে দিয়ে স্মার্ট, উন্নত ও মানবিক দুমকি নির্মাণের সকলের সহযোগিতা চাচ্ছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। লেবুখালীর পায়রা পয়েন্টে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের প্রধান নির্বাচনী অফিসের উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নির্বাচিত হলে আরও বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করে বেকার সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা। এ সময় আরও বক্তব্য রাখেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সুলতান আহমেদ মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ফরাইজি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তরিকুল ইসলাম মনির। এবার পার্টেক্স খেলার খবর। পরীক্ষা নিরীক্ষা নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20 ম্যাচকে সামনে রেখে এমনটাই জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 18 মাস পর দেশের জার্সিতে মাঠে নামছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। বিশ্বকাপ দলে জায়গা পেতে নিজের সেরাটা দিতে চান তিনি। অন্যদিকে নির্বাচকরাও চূড়ান্ত দল দেওয়ার আগে পারফরমেন্স মূল্যায়ন করার সুযোগ পাচ্ছেন এই সিরিজে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে দুদল। আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে, প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। And I think it will be competitive series. If you look at our history, majority of the times Bangladesh and Zimbabwe have played very entertaining cricket. ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে 2-0 গোলে হারিয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে 5 মিনিট আগেই সুযোগ পায় ব্লুরা, কিন্তু জ্যাকসনের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন টটেনহাম ডিফেন্ডার ভ্যান ডিভেন। যদিও লিড পেতে দেরি হয়নি পচনতিরোধ শিষ্যদের। 24 মিনিটে চালুবার হেড প্রতিপক্ষের জালে চলে যায়। এরপর ক্রিস্টিয়ানো রোমেরো আর রিচার্লিসনরা সুযোগ হারানোই সমতায় ফিরে পান টটেনহাম। উল্টো নিকোলাস জ্যাকসন 72 মিনিটে চেলসির হয়ে ব্যবধান বাড়ান। এই জয়ে পয়েন্ট টেবিলের 8-এ নিজেদের অবস্থান ধরে রেখেছে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টানা তাপদাহ শেষে রাজধানী সহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে 11 জনের মৃত্যু। প্রচণ্ড গরমে এবার লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা। জুন থেকে বিদেশি জনবল না নেয়ার ঘোষণা মালয়েশিয়ার। বাংলাদেশিদের জন্য শীঘ্রই শ্রমবাজার উন্মুক্ত হবে আশা রপ্তানিকারকদের। প্রসূতি মা ও শিশুর সেবায় এবার রাজধানী মুগদা হাসপাতালে চালু হচ্ছে অবস আইসিইউ সেবা। মৃত্যুহার কমবে দাবি কর্তৃপক্ষের। এবং নানা অব্যবস্থাপনার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রতি অনাগ্রহ পর্যটকদের। বাড়ছে হয়রানি। নির্মিত পর্যটন পার্কটি দ্রুত চালুর দাবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।